আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদের। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে মিস্টার সুজানা। সংস্কারের কথা বলে সরকার নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 5 আগস্টের পর জন্ম নেওয়া কয়েকটি দল ছাড়া বাকি সবাই নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনা সভা। কৃষক উৎপাদন কিন্তু আরো অনেক বৃদ্ধি পেয়েছিল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশে নির্বাচন চায় না একটি কুচক্রী মহল। আয়না করে গিয়েছি কিসের জন্য? এই অধিকার আদায়ের জন্য। আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই, আপনার সামনে যুক্তি নাই। কেন আপনি ডিসেম্বরের বাইরে গিয়ে নির্বাচন দিবেন, সেটার পক্ষে একটিও যুক্তি নাই। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় অংশ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রে উত্তরণে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় না কারা? তাইলে বলি, এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই, যাদের জন্ম 5 আগস্টের পরে, একটি নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। যাত্রাবাড়িতে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, যে কোনো মূল্যেই রাজনৈতিক সরকারের ক্ষমতায় আসা উচিত। সংস্কারের কথা বলতে বলতে একজন নিজের ফ্যাসিবাদী চরিত্র স্পষ্ট করবেন জনগণের সামনে, এটা আমরা আগেই আশা করেছিলাম। এই সরকার ফ্যাসিস্টের কথা বলতে বলতে একসময় নিজেই ফ্যাসিস্ট হয়ে যাবে। যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলছেন, বলেন, অধিকার তো আছেই বলার, আপনাদের বলতেই পারেন। নির্বাচনের পক্ষে বলার অধিকার আমাদের আছে, কিন্তু এই নির্বাচন নিয়ে যাদেরকে ব্ল্যাকমেল করা যাবে না। দেশের চলমান অস্থিরতা দূর করতে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন আব্বাস। দেশে রাজনৈতিক এবং নির্বাচনী সরকার। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। এদিকে বিকেলে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালিসিসের এক সেমিনারে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোর সরকারের এখতিয়ারের মধ্যেই নেই। তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র ও দেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্য রাষ্ট্রের স্বার্থ দেখেছেন, এই সরকারও সেদিকেই যাচ্ছে। রাজধানীর সিডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ জগলুল আহসান। এছাড়াও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকারের নুরুল হক নুরু সহ আরও অনেকে বক্তব্য রাখেন। গোপনীয়তার কি আছে সেটা আমি বুঝতে পারছি। শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সব কিছুর সাথে কম্প্রোমাইজ করে সে অব্যাহতভাবে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করত, তাহলে আমরা কি সেদিকে কোনো দিকে যাচ্ছি নাকি? রাষ্ট্র যখন এরকম করে জনগণের সাথে প্রতারণা, তখন জনগণের খুব সতর্ক হওয়া দরকার। আমাদের বিপদ হতে পারে। দেয়ার হিডেন এজেন্ডা, যেটা ওপেনলি বলা যাচ্ছে না। কোনো একটা সময় আসবে যখন আপনারা বলতে পারবেন না। গণহত্যা সহ 5 অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হচ্ছে কাল সকালে। জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনায় একথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বিচার এগিয়ে নিতে প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার করো শীর্ষক আলোচনার আয়োজন করে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস উল্লেখ করে বলেন, আসছে ডিসেম্বরের মধ্যে বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি আসবে। জুলাই আগস্টে গণহত্যায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ 5 অভিযোগের কথা জানান তিনি। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। তাজুল ইসলাম বলেন, 10 থেকে 15টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত শেষ হয়েছে। প্রতিবেদনগুলো পাওয়া যাবে আগামী মাসের মধ্যে। তদন্তটা শেষ হতে এই যে সময়টা লেগেছে বা লাগছে,
সেইটা যুক্তিসঙ্গত সময়। দুনিয়াব্যাপী যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলো আছে সেখানেও প্রথম তদন্ত রিপোর্ট 2 বছরের আগে কোথাও আসেনি। আমাদের প্রথম তদন্ত রিপোর্ট 6 মাসের মাথায় আমরা পেয়েছি। গুমের মামলার অধিকাংশ বলা যাবে না, যেহেতু হাজার হাজার অভিযোগ আছে, অন্তত 10-15টা উল্লেখযোগ্য ঘটনা বা গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। চিফ প্রসিকিউটর জানান, বিচারে আন্তর্জাতিক মানদণ্ড ও মানবাধিকার রক্ষার বিষয়ে প্রসিকিউশন সতর্ক রয়েছে। খান আলামিন, RTV, ঢাকা। দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের কারণে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান আইসিইউতে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। এছাড়া রয়েছে গ্যাস ও বিদ্যুতেরও সংকট। এদিকে অর্থনীতিবিদ ও বিশিষ্ট জনরা জানান, ব্যবসা খাতের উন্নয়নে বাজেটের সুনির্দিষ্ট বিষয়গুলো বাস্তবায়ন না হলে সুফল আসবে না বলেও মনে করেন তারা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। সোমবার 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাজারে অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় যখন কমেছে, ঠিক তখনই ঘোষিত হতে যাচ্ছে এই বাজেট। দুর্বল শ্রমবাজার ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতির কারণে বাংলাদেশে এবছর আরও 30 লাখ মানুষ অতি দরিদ্র হবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। অতি দারিদ্র্যের হার বেড়ে হবে 9.3 ভাগ। 2024 সালে তা ছিল 7.7%। এমন পরিস্থিতিতে রাজধানীর কাকরাইলে দেশ টিভির আয়োজনে দেশ বাজেট ভাবনা 2025-26 সংলাপ অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী নেতারা বলেন, বর্তমান অস্থিতিশীলতার কারণে বিপদে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। 29% ছিল, কমে এখন 26% নামে আসছে। একটা দেশে যদি সঞ্চয় কমে যায়, সেদিকে বিনিয়োগটা কোত্থেকে আসবে? বর্তমানে যে পরিস্থিতি, 1% প্রফিটও আছে কিনা অনেকের আমার সন্দেহ আছে। এবং আমি দীর্ঘদিন যাবত বলে আসছি যে ইন্ডাস্ট্রি, টোটালি ইন্ডাস্ট্রি আইসিইউতে আছে। অর্থনীতিবিদ ও বিশিষ্টজনরা বলেন, ভারসাম্যহীন কর কাঠামোর কারণে বাণিজ্য খাত গড়ে উঠছে না সঠিকভাবে। বাজেটের সংস্কার, কর বিন্যাস সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জোর দেওয়া হবে বলে আশা তাদের। বিনিয়োগ যদি বাড়াতে হয় একটি প্রাইভেট সেক্টর লেড ইকোনমিতে, তাহলে আমাদের বিনিয়োগের পরিবেশকে উন্নত করতে হবে এবং সত্যিকারের বিনিয়োগকারীদেরকে আমাদের সহায়তা করতে হবে। রাজস্ব নীতিটা প্রণয়ন করতে হয় যে এটা একটা ভারসাম্য তৈরি করে, এবং এই ভারসাম্যটা শুধুমাত্র মানুষকে স্বস্তি দেওয়া না, এটা আরেকটা টুল হিসাবে ব্যবহার হয়। দেশের প্রতিটি সেক্টরের জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতি রোধে প্রতিটি সরকারকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন বিশিষ্টজনরা। সরকারের প্রচুর জায়গা পড়ে আছে যেখানে নবায়নযোগ্য জায়গা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। আবার অন্যান্য সংবাদ। তৈরি পোশাক কারখানাগুলোতে গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। সকালে সাভারের আশুলিয়ায় পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন করার কোনো কারণ নেই। আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো সমাধানের আশ্বাসও দেন তিনি। এর আগে উপদেষ্টা আশুলিয়ার ঢাকা পল্লী বিদ্যুৎ 1 অফিস পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকে থেকেই বাড়বে। অলরেডি 50 MMCFD বাড়ছে, আরও 100-150 MMCFD বাড়বে। আগামীকালকেই একটা সভা হবে, পল্লী বিদ্যুৎ আর আরএবির কি সম্পর্ক হবে সেটা নিয়ে একটা সভা হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে আমরা একটা কমিটি করছি, সেই কমিটির চূড়ান্ত রিপোর্ট, ফাইনাল রিপোর্ট কালকে ওরা প্রেজেন্ট করবে। তারপরে সেই রিপোর্টে চূড়ান্ত হওয়ার পরে আমরা ব্যবস্থা নেব। ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। এতে ডিজেল লিটার প্রতি 104 টাকা থেকে 2 টাকা কমিয়ে 102 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অকটেন 125 টাকা থেকে 3 টাকা কমিয়ে 122 টাকা ও পেট্রোলের দাম 121 টাকার পরিবর্তে 118 টাকা করা হয়েছে। এদিকে কেরোসিনের মূল্য লিটারে 10 টাকা বাড়িয়ে 114 টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের নতুন দাম রাত 12টার পর থেকে কার্যকর হবে। রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নিম্নচাপের প্রভাব কেটে গিয়ে স্বাভাবিক হয়ে আসছে দেশের আবহাওয়া পরিস্থিতি। তবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় ক্ষতি চিহ্ন রেখে গেছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমি। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। এতে পটুয়াখালীতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে ৮টি উপজেলায় ১,১৭২টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যাই করি আর ভাঙ্গে যায় ১০ টাকার ফিরে আমাদের দোকান এই ভাঙছে। মেম্বারের কাছে যাইয়ে বলি হ্যাঁ কোনো গুরুত্ব আমাকে দেয় না। ভোলার চরফ্যাশন, মনপুরা ও তজুমুদ্দিনে ৫,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে হাজারের বেশি গবাদি পশু। এখনও পানিবন্দী আছে ৩ থেকে ৪,০০০ পরিবার। এছাড়া লালমোহন ও তজুমুদ্দিন উপজেলায় ২ স্থান দিয়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এই বন্যা পানিতে তলাইয়ে ঘর, এখনই ঘরে পানি উঠতে আছে। আর বাসা বাড়ি একটার অর্ধেক ওই গেছে নদীতে আর অর্ধেক আছে। বরগুনায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে 2টি গ্রাম। একই জেলার পাথরঘাটায় পানিতে তলিয়ে গেছে মাছের ঘের, ফসলের মাঠ। আবার বিভিন্ন জায়গায় অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেড়িবাঁধে ব্যাপক ক্ষতি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়। এতে শঙ্কায় রয়েছে প্রায় 20,000 পরিবার। জোয়ারে আমাদের পাইজাঙ্গাটা ভাঙ্গি একদম বিচ্ছিন্ন করে দিছে। এখন যদি এটা দ্রুত সংস্কার করা না হয় সবকিছু নষ্ট হয়ে যাবে। আমরা কত কষ্ট করি ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালী নদীর 5 কিলোমিটার বেড়িবাঁধ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হুমকির মুখে রয়েছে মানুষের ঘরবাড়ি, ফসল। পানিতে প্লাবিত হয়েছে মাছের ঘের, খামার। বেড়িবাঁধ ফাটে গেছে, বাড়িঘর তলাই যেতে পারে যে কোনো মুহূর্তে। আমরা কোথায় যাবো আতঙ্কেতে আছি। বর্তমানে যে ভাঙ্গি গেছে এতে কাঁঠালের বাজারও ধরার সম্ভাবনা। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জের নদ-নদী ও হাওরের পানি। তবে এখনও সবকটি নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। এদিকে এই জেলায় আগামী 2-3 দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও বন্যার শঙ্কা নেই বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। নাদিরা সুলতানা, RTV। গঠনতন্ত্র মেনে ফারুক আহমেদকে অপসারণ করা হয়েছে বলে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে দুর্নীতি নয়, সন্তোষজনক পারফরমেন্সে না থাকায় বাদ দেওয়ার কারণ বলেও জানান তিনি। বিকেলে জাতীয় হ্যান্ডবলের ফাইনাল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। ফারুকের অপসারণ প্রক্রিয়া ক্রীড়া পরিষদের এখতিয়ারের মধ্যে থেকেই হয়েছে বলেও এ সময় মন্তব্য করেন আসিফ মাহমুদ। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। গেল বছর 5 আগস্টে হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আত্মগোপনে চলে গেলে এনএসসির কোটায় সভাপতি করা হয় ফারুক আহমেদকে। তবে 9 মাস যেতেই তাকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে বসালো জাতীয় ক্রীড়া পরিষদ। এরই পরিপ্রেক্ষিতে আইসিসি বরাবর অভিযোগ করেছেন ফারুক আহমেদ। দাবি করেছেন নিয়ম মাফিক সরানো হয়নি তাকে। তবে এই অভিযোগ সত্য নয় বলে জানালেন ক্রীড়া উপদেষ্টা। 2জন ডিরেক্টর দেওয়ার ক্ষমতা সরকারের আছে, সরকার সেখানে পরিবর্তন করেছে। সরকার প্রেসিডেন্টকে অপসারণ করেনি। প্রেসিডেন্টের অপসারণটা সেটার আফটার ইফেক্ট হিসেবে হয়েছে এবং বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী আরেকজন নতুন প্রেসিডেন্ট এসেছে। এবং এই বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে, অনেকে বলছেন আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে। তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। গুঞ্জন আছে দুর্নীতিতে জড়িয়ে অপসারিত হতে হয়েছে ফারুককে। তবে ক্রীড়া উপদেষ্টা বলছেন ভিন্ন কথা। এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারে পারফরমেন্স বেসড। বিপিএলের সদস্য সচিব ছিলেন নাজমুল আবেদিন ফাহিম ভাই, ওনারা ওনাদের বক্তব্য সেখানে দিয়েছেন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকেও পর্যন্ত দুর্বার রাজশাহীকে টিম দেওয়ার ব্যাপারে, মানে যাদেরকে টিমটা দেওয়া হয়েছে, আমরা আমাদের শঙ্কার কথা জানিয়েছিলাম। ফারুক আহমেদকে সরাতে চিঠি দিয়েছিলেন বোর্ডের 8 পরিচালক, কিন্তু তাদেরও চিন্তামুক্ত থাকার সুযোগ নেই। তারাও নজরদারিতে রয়েছে বলে জানান আসিফ মাহমুদ। আমার ফোকাসটা হচ্ছে ক্রিকেট ভালো করবে কিভাবে সেটার দিকে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। ফিফা র্যাঙ্কিংয়ে 39 ধাপে গিয়ে থাকা শক্তিশালী ইন্দোনেশিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার জর্দানের কিং আবদুল্লাহ দ্বিতীয় স্টেডিয়ামে 3 জাতির প্রীতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামে পিটার বাটলারের দল। ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিলেন তহুরা, ঋতুপর্ণারা। তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় স্কোর বোর্ডে নাম ওঠেনি কারো। সুযোগ নষ্ট করেছে ইন্দোনেশিয়াও। আগামী 3 জুন স্বাগতিক জর্দানের বিপক্ষে লড়বে মেয়েরা। রাতের সংবাদে পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।